আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার জন্য হুমকি দিচ্ছে, ইসরায়েল তাতে উস্কানি দিচ্ছে, ইরানও সে সমস্তগুলো মোকাবেলার জন্য প্রস্তুত। আজকে ফিলিস্তিনি এবং লেবাননে যে যোদ্ধা গোষ্ঠী বা বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন তৈরি হয়েছে, হিজবুল্লাহ, হামাস, ইসলামী জিহাদ আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংগঠন, প্রত্যেকটি দেশকে ইরান পেট্রোনাইজ করছে, রাষ্ট্রীয়ভাবে সমর্থন দিচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন জর্দানের সামরিক বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। দেখা যাচ্ছে যে ইরান কিছু করতে গেলেও আরব দেশগুলোর বাধার মুখে অনেক কিছু করতে পারে না, এবং ইরান তো ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে অনেক দূরে। ইরানের পক্ষে একেবারে সরাসরি অনেক কিছু করা সম্ভব না। আপনারা সেটা নিশ্চয়ই বুঝবেন। ফিলিস্তিনিকে রক্ষায় মুসলিম রাষ্ট্রগুলো কেন এগিয়ে আসছে না? আপনাকে ধন্যবাদ চেঞ্জ টিভির সমস্ত দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের জবাবে আমি কথাই বলবো যে ফিলিস্তিনকে রক্ষার জন্য মুসলিম বিশ্ব বা মুসলমানরা এগিয়ে আসছে না, এই কথাটা একেবারে পুরোপুরি ঠিক না। কারণ ফিলিস্তিনকে রক্ষার জন্য বা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের মুসলমানদের বিরাট একটা অংশ অবশ্যই সক্রিয় রয়েছে, কাছে রয়েছে, পাশে রয়েছে। যেমন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, গাজায় এই মুহূর্তে যখন ইহুদিবাদী ইসরায়েল যখন নতুন করে আগ্রাসন শুরু করেছে, তখন ইয়েমেন থেকে কিন্তু প্রতিদিন হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। আবার ইয়েমেন থেকে হামলা চালানো হচ্ছে লোহিত সাগর, ভারত মহাসাগর, আরব সাগর বা বাবাল মানদেব প্রণালীতে। এসব জায়গায় ইসরায়েল অভিমুখী যে সমস্ত জাহাজ রয়েছে, ইসরায়েলের জাহাজ বা ইসরায়েল অভিমুখী অন্য যে কোনো দেশের জাহাজ, সেগুলোকে হামলার আওতায় আনা হচ্ছে। কিংবা আমেরিকা বা পাশ্চাত্যের যে সমস্ত দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন, তাদের যুদ্ধ জাহাজে, তাদের স্থাপনায় ইয়েমেনের যোদ্ধারা বা ইয়েমেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। সেক্ষেত্রে ইয়েমেনের পুরো জনগোষ্ঠী মূলত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। লেবানন থেকে যুদ্ধ হয়েছে আমরা দেখেছি, এবং এখনও যে যুদ্ধ হবে না হামাসের পক্ষে বা গাজার পক্ষে এবং ইহুদিবাদ ইসরায়েলের বিপক্ষে, তার নিশ্চয়তা নেই। অবশ্যই হবে, কারণ হিজবুল্লাহ লেবানন মুছে যায়নি। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আমরা দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থাপনায় হামলার চেষ্টা করেছে, এবং দীর্ঘদিন ধরে সেটা চলেছে। এরপরে ইসলামী প্রজাতন্ত্র ইরান একেবারে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সমস্ত নজিরকে ভেঙে দিয়ে নজিরবিহীনভাবে ইসরায়েলের উপর 2 দফা হামলা চালিয়েছে, এবং সে হামলার প্রভাব ছিল বিশ্ব রাজনীতি, অর্থনীতি, কূটনীতি এবং সামরিক ক্ষেত্রে বিরাট বড়, অনেক বেশি প্রভাব ছিল সেই হামলার। এছাড়া সারা বিশ্বে আমরা দেখছি, আমেরিকা থেকে শুরু করে, আমেরিকা, লন্ডন, কানাডা, প্যারিস, অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান পর্যন্ত বিভিন্ন দেশে, এপাশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ, প্রতিবাদ করছে। ফলে ফিলিস্তিনিদের পাশে কেউ নেই তা না, কিন্তু যে অংশটি নিয়ে আমরা এখানে কথা বলতে পারি সেটি হচ্ছে, বিশেষ করে আরব বিশ্ব বা মুসলিম দেশগুলো সরকারিভাবে গাজার পক্ষে বা ফিলিস্তিনিদের পক্ষে এগিয়ে আসছে না। যদি আজকে 57টা দেশের সমন্বয়ে গঠিত ওআইসি, এই ওআইসির অধীনে যদি আজকে 57টি দেশ ঐক্যবদ্ধ হতো, এমনকি শুধু আরব দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে আমেরিকা, ইসরায়েল আজকে এই সাহস পেত না, এগুলো করতে পারতো না। বরং তারা তারা ঐক্যবদ্ধ তো নয়ই, বরং তারা ইসরায়েলের পক্ষে কাজ করছে। এমন কথা আছে, এমন ঘটনা রয়েছে, এবং এগুলো বাস্তব ঘটনা, যে জর্দানে, সৌদি আরবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আটক করে লোকজনকে সে দেশের সরকারি পুলিশ বা আদার বাহিনী। সেক্ষেত্রে শুধুমাত্র আরব দেশগুলো এইভাবে পিছিয়ে রয়েছে,
বাকিদের অবস্থা আমি বলবো যে ফিলিস্তিনিদের অবশ্যই জোরালোভাবে পক্ষে। ইরানের চোখের সামনে গাজা ও রাফাকে ধ্বংস করা হলেও কিছুই করলো না দেশটি। ইরানের কথা বলছেন? জি, আমি একটু আগেই বলেছি, একদম কিছুই করেনি দেশটি, ব্যাপারটা তা না, যথেষ্টই করেছে। বরং যখন ইসরায়েল প্রতিষ্ঠার পরে আরব দেশগুলোর অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে 1948 সালে, 67 সালে, 73 সালে, বা আরও যত ঘটনা ঘটেছে, মিশর, সিরিয়া, জর্দান, ইরাক, সৌদি আরবের একটা অংশ, এরকমভাবে বিভিন্ন দেশ যখন অংশ নিয়েছে ইসরায়েল বিরোধী যুদ্ধে, তখন কিন্তু ইরান অংশ নেয়নি। সে সমস্ত যুদ্ধে ইরান বরং ইসরায়েলের পক্ষে বা আমেরিকার পক্ষে ছিল, অথবা নীরব ছিল। কিন্তু ইসলামী বিপ্লবের পর ইরানের অবস্থান একেবারেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, এবং ইরানই ফিলিস্তিনিদের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সে কথা আমি, আপনি, আপনারা সবাই জানি, আমরা সবাই জানি। আজকে গাজার যে যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, তাতে একেবারে পরিষ্কারভাবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে ইরান, এবং এখনও ঘোষণা করছে যে তারা ফিলিস্তিনিদের পক্ষে যে কোনো পরিস্থিতিই হোক না কেন তারা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। এবং এই যে 2 দফা হামলা চালালো বললাম একটু আগেই, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে, একদম রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে। পরবর্তীতে এখন আমরা সবাই জানি যে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার জন্য হুমকি দিচ্ছে, ইসরায়েল তাতে উস্কানি দিচ্ছে, ইরানও সে সমস্তগুলো মোকাবেলার জন্য প্রস্তুত। আজকে ফিলিস্তিনি এবং লেবাননে যে যোদ্ধা গোষ্ঠী বা বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন তৈরি হয়েছে, হিজবুল্লাহ, হামাস, ইসলামী জিহাদ আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংগঠন, প্রত্যেকটি দেশকে ইরান পেট্রোনাইজ করছে, রাষ্ট্রীয়ভাবে সমর্থন দিচ্ছে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে। সেক্ষেত্রে ইরান কিছুই করেনি, ব্যাপারটা তা না। বাস্তব কথা হচ্ছে যে গাজাকে বা ফিলিস্তিনকে যদি সেখানে টিকে থাকতে হয়, তাহলে ফিলিস্তিনিদেরকে লড়াই করেই টিকে থাকতে হবে। কোনো জনপদের মানুষ কোনোদিন স্বাধীন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওরা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাধীনতা অর্জন না করে। এ বিষয়টা ইরান বোঝে, এজন্য ইরান সব ধরনের সমর্থন দিচ্ছে, এবং সব ধরনের সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে এবং অব্যাহত থাকবে। আমরা গাজার যে হামাসকে দেখছি যে টানেল খুঁড়ে যে যুদ্ধ চালিয়েছে, সে সমস্ত প্রত্যেকটি কাজের পেছনে ইরানের অবদান রয়েছে, কথা অস্বীকার করার কোনো কারণ নেই। তো বাস্তবতা হচ্ছে আরব দেশগুলো যদি এখানে ইসরায়েল বিরোধী ভূমিকা রাখত বা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখন জর্দানের সামরিক বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, বিশ্ব মিডিয়ায় এসেছিল খবরগুলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরান কিছু করতে গেলেও আরব দেশগুলোর বাধার মুখে অনেক কিছু করতে পারে না, এবং ইরান তো ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে অনেক দূরে। ইরানের পক্ষে একেবারে সরাসরি অনেক কিছু করা সম্ভব না, আপনারা সেটা নিশ্চয়ই বুঝবেন। তুরস্ক একাই পারে ইসরায়েলকে ধ্বংস করতে, তাহলে অনীহা কিসে? খুবই ভালো প্রশ্ন করেছেন। তুরস্ক একাই পারে ইসরায়েলকে ধ্বংস করতে, তাহলে অনীহা কিসে? একাই যদি পারে তো করুক না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান, যাকে রিসেপ তাইব এরদোয়ান বলে কেউ কেউ, তো এরদোয়ান হোক আর এরদোগান হোক, যাই হোক না কেন, উনি করলেই তো পারেন। কিন্তু আজ পর্যন্ত আমরা কি দেখেছি যে তুরস্ক থেকে একটা গুলি গেছে ফিলিস্তিনিদের জন্য, একটা টাকা গেছে, নগদ টাকা, বা একটা সাহায্য গেছে? আমরা এইভাবে কি দেখেছি? যা দেখেছি, তুরস্কের সরকারিভাবে কিছু যায়নি, বেসরকারিভাবে চ্যারিটেবল সংগঠনের সংস্থার উদ্যোগে গেছে। তুরস্কের সরকারের পক্ষ থেকে কিছু করা হয়নি, বরং তুরস্ক গাজাকে ধ্বংস করার জন্য যা কিছু করার তার সমস্ত সব ধরনের সমর্থন দিয়েছে ইসরায়েলকে। এটাই বাস্তবতা। মানুষ অনেকেই জানে না, বাগাড়ম্বর শুনে, বোঝে এবং অহেতুক উন্মাদনা সৃষ্টি করে। বাস্তবতা হচ্ছে যে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান গাজার জন্য, ফিলিস্তিনিদের জন্য, তাদের রক্ষার জন্য কিছুই করবে না, অন্তত সামরিক দিক দিয়ে।
এটা আমরা পরিষ্কার করে বুঝি। বরং এই যুদ্ধ যখন চলছে, আপনি নিশ্চয়ই জানেন যে সব ধরনের অস্ত্র বানাতে প্রায় স্টিল লাগে। ইসরায়েলের যে অস্ত্র তৈরি হয় তার জন্য যে স্টিল প্রয়োজন হয়, সেই স্টিলের প্রধান যোগানদাতা হচ্ছে আপনার তুরস্ক। ইসরায়েলের যে বিমান উড়ে আপনার গাজার উপর আগ্রাসন চালায়, বোমা ফেলে, সেই বিমান উড়ার জন্য যে তেল লাগে, সেই তেলের পাইপলাইন তুরস্কের ভেতর দিয়ে, তুরস্ক হচ্ছে তার প্রধান সরবরাহকারী। যে ট্যাঙ্ক তেল দিয়ে চলে, সেই তেলের যোগান তুরস্ক থেকেই হয়। তারপরে আপনারা মনে হয় ইদানিং শুনেছেন যে তুরস্কের যে সমস্ত নেটো সামরিক ঘাঁটি রয়েছে, আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে তুরস্কে, সেই সমস্ত জায়গায় যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার আছে, বা রাডার সিস্টেমগুলো রয়েছে, বা গোয়েন্দা বৃত্তির জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি বসানো আছে, সেগুলো মূলত ইরান, সিরিয়া বা ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স তারা কী করে এগুলো দেখার জন্য। এবং এই ইনফরমেশনগুলো মুহূর্তের ভেতরে ইসরায়েলে চলে যায় এবং ইসরায়েল সেগুলোকে ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে ইরানের জন্য কাজ করা আরও কঠিন। এই সুবিধাগুলো দিচ্ছে তুরস্ক। ফলে তুরস্কর কাছ থেকে আসলে আমরা অন্তত এরদোগান ক্ষমতায় থাকাকালীন এই ধরনের কোনো কিছু আমরা আশা করতে পারি না। আশা করা বোকামি হবে।